বিসমিল্লাহির রহমানির রহিম। ইউনিট ৯, শিক্ষাক্রম বাস্তবায়ন ও গুণগত মান নিয়ন্ত্রণ, কারিকুলাম ইমপ্লিমেন্টেশন অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল। ভূমিকা। একটি জাতির শিক্ষা ব্যবস্থার সার্বিক রূপরেখা বা প্রাণকেন্দ্র হল শিক্ষা। শিক্ষাক্রম উন্নয়ন একটি ধারাবাহিক ও অব্যাহত প্রক্রিয়া। এ প্রক্রিয়া শিক্ষাক্রম প্রণয়ন থেকে শুরু করে শিক্ষাক্রম প্রবর্তন, বিস্তরণ, বাস্তবায়ন ও মূল্যায়নের সাথে সম্পৃক্ত থাকে। শিক্ষাক্রম যতই সময়োপযোগী, আপ টু ডেট, আধুনিক, মডার্ন ও উদ্ভাবনীমূলক বা ইনোভেটিভ হোক না কেন, এর বাস্তবায়নে যদি কোনো ত্রুটি থাকে তবে তা ব্যর্থতায় পর্যবেসিত হয়। এ কারণে শিক্ষাক্রমের সফল বাস্তবায়নে প্রয়োজন সঠিক পরিকল্পনা ও পরিবীক্ষণ। শিক্ষাক্রম বাস্তবায়নের মূল লক্ষ্য হল প্রবর্তিত শিক্ষাক্রমের আলোকে শিক্ষার্থীর শিখন অগ্রগতি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া। শিক্ষাক্রম প্রণয়ন অপেক্ষা এর বাস্তবায়ন অধিকতর জটিল ও শ্রমসাধ্য প্রক্রিয়া, কারণ এর সাথে বিশাল জনবল ও অর্থের সংশ্লেষ রয়েছে। শিক্ষাক্রম বাস্তবায়নের সাথে সম্পৃক্ত থাকেন শিক্ষাক্রম উন্নয়নকারী দল, শিক্ষা প্রতিষ্ঠান, তত্ত্বাবধায়ক ও শিক্ষা প্রশাসকগণ। তবে শিক্ষাক্রম বাস্তবায়ন পর্যায়ে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পিত হয় শিক্ষক মণ্ডলীর উপর। শিক্ষাক্রম বাস্তবায়নের পূর্বশর্ত হিসেবে এ কার্যক্রমের সাথে সংযুক্ত সকলের দক্ষতার উন্নয়ন করতে প্রশিক্ষণ দেওয়া অপরিহার্য। এজন্য সকলের দায়িত্ব সুনির্দিষ্ট করে দিতে হবে। শিক্ষকদের দায়িত্ব সর্বাধিক বিধায় তাদের নিয়মিত প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে। যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সম্ভাব্য খরচের খাতওয়ারি বাজেট আগাম অনুমোদন নিয়ে রাখতে হবে, যাতে আর্থিক কারণে কার্যক্রম কোনোভাবে বিঘ্নিত না হয়। শিক্ষাক্রম বাস্তবায়নের সাথে এর গুণগত মান নিয়ন্ত্রণ ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। এজন্য শিক্ষাক্রম বিস্তরণোত্তর কার্যক্রম হাতে নিতে হবে। নিয়মিত পরিবীক্ষণ ও মূল্যায়নের মাধ্যমে শিক্ষাক্রম পরিমার্জন ও বাস্তবায়ন করতে হবে। অতঃপর পুনঃবাস্তবায়ন কার্যক্রম সম্পন্ন করতে হবে। পূর্বেই উল্লেখ করা হয়েছে, এটি একটি অব্যাহত প্রক্রিয়া। এই ইউনিটটিকে 5টি পাঠে উপস্থাপন করা হলো। পাঠগুলো হলো: পাঠ 9-1 শিক্ষাক্রম বাস্তবায়নকালীন পরিবীক্ষণ, পাঠ 9-2 মূল্যায়নের ধারণা, শ্রেণীবিভাগ, প্রয়োজনীয়তা ও ব্যবহার, পাঠ 9-3 শিক্ষাক্রম পরিবীক্ষণ ও মূল্যায়ন কার্যক্রম, পাঠ 9-4 ফলাবর্তনের ধারণা, প্রয়োজনীয়তা, কৌশল ও জন হেনরির ফলাবর্তন মডেল, পাঠ 9-5 শিক্ষক যোগ্যতা শিক্ষাক্রম বাস্তবায়নে গুণগত মান সংরক্ষণে অপরিহার্য। পাঠ 9-1 শিক্ষাক্রম বাস্তবায়নকালীন পরিবীক্ষণ, মনিটরিং অব কারিকুলাম ইমপ্লিমেন্টেশন। উদ্দেশ্য: এই পাঠ অধ্যয়ন শেষে আপনি পরিবীক্ষণ কী তা বলতে পারবেন, পরিবীক্ষণ সামগ্রী বা উপকরণের নাম বলতে পারবেন, পরিবীক্ষণ প্রক্রিয়া ও পরিবীক্ষণের গুরুত্ব উল্লেখ করতে পারবেন এবং শিক্ষাক্রম বিস্তরণ উত্তর অনুসরণ কার্যক্রমে পরিবীক্ষণের ভূমিকা উল্লেখ করতে পারবেন। পরিবীক্ষণ: শিক্ষাক্রম বাস্তবায়নকালে এর বাস্তবায়ন অবস্থা সম্পর্কে জানা ও সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয় তথ্য সংগ্রহের সহায়তাকারী প্রক্রিয়া হল পরিবীক্ষণ। এর মাধ্যমে শিক্ষাক্রম বাস্তবায়নের প্রবাহমান ধারাকে পর্যবেক্ষণ ও যাচাই করা হয়। এ প্রক্রিয়ায় প্রথমে তথ্য বা উপাত্ত সংগ্রহ করে শিক্ষাক্রম বাস্তবায়নের ত্রুটি বিচ্যুতি নিরূপণ করা হয়, অতঃপর ফিডব্যাকের মাধ্যমে নিরাময়মূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। মোট কথা, শিক্ষাক্রম বাস্তবায়ন প্রক্রিয়ার সার্বক্ষণিক তদারকি, চ্যালেঞ্জ মোকাবিলার প্রয়োজনীয় যোগান সরবরাহ, নিয়মিত ফলাবর্তন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াই হল পরিবীক্ষণ। পরিবীক্ষণের মাধ্যমে কখনো চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয় না। পরিবীক্ষণ উপকরণ বা সামগ্রী: মূল্য যাচাই, অভিক্ষা, প্রশ্নোত্তর, মতামত জরিপ, পর্যবেক্ষণ, রেটিং স্কেল, রেকর্ড সংরক্ষণ, তথ্য বিশ্লেষণ, অগ্রগতির রিপোর্ট ইত্যাদির মাধ্যমে পরিবীক্ষণ করা হয়। পরিবীক্ষণ প্রক্রিয়া: শিক্ষার্থীর অর্জন পরিবীক্ষণ প্রক্রিয়ার কৌশলগত দিকসমূহ নিম্নরূপ: ক. প্রত্যক্ষ তত্ত্বাবধান: শ্রেণী কার্যক্রম চলাকালে শিক্ষার্থীর অর্জন মাত্রা কাঙ্ক্ষিত লক্ষ্যে উন্নীত করার জন্য সার্বক্ষণিক প্রত্যক্ষ তত্ত্বাবধান অপরিহার্য। খ. তীক্ষ্ণ পর্যবেক্ষণ: শিক্ষার্থীর সক্রিয়তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ, শিখন কাঠিন্য বা শিখন ঘাটতি শনাক্তকরণ এবং শিখন অগ্রগতির তাৎক্ষণিক নির্দেশনা প্রদান। গ. কার্য যোগাযোগ ও সংশোধন:
শ্রেণী কাজে অংশগ্রহণ ও সক্রিয়তা বিষয়ক ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করা ও নিরাময়ের ব্যবস্থা নেওয়া। ঘ. শিক্ষক দক্ষতা তত্ত্বাবধান। শিক্ষকের বিষয়বস্তুর জ্ঞান, শিক্ষণ কার্যাবলী ও মূল্যায়ন দক্ষতা জানার জন্য পর্যবেক্ষণ, মতামত, জরিপ, তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ প্রভৃতি পরিবীক্ষণের আওতাভুক্ত। পরিবীক্ষণের গুরুত্ব: একাডেমিক ও অ্যাডমিনিস্ট্রেটিভ কার্যক্রমের গুণগত মান নিরূপণ করে পরবর্তী উন্নয়নমূলক পদক্ষেপ সম্পর্কে প্রয়োজনীয় যোগান দেওয়ার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের জন্য উপাত্ত প্রদান। শিক্ষক, প্রশিক্ষক ও শিক্ষার্থীর জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি উন্নয়ন সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ ও ব্যবস্থা নেওয়া যায়। শিক্ষাক্রমের উদ্দেশ্য অর্জনের প্রকৃত ও প্রত্যাশিত অবস্থার মধ্যে কোনো ঘাটতি থাকলে তা চিহ্নিত করা সহজ হয়। চিহ্নিত ঘাটতিগুলো পূরণের জন্য যথাযথ উপকরণ বা পদক্ষেপ ও পরামর্শ প্রদান। শিক্ষাক্রম পরিবীক্ষণ পরবর্তী পদক্ষেপসমূহ: পরিবীক্ষণের সাহায্যে বাস্তবায়িত শিক্ষাক্রম সম্পর্কে শিক্ষাক্রম বিশেষজ্ঞ, প্রধান শিক্ষক, শ্রেণী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মতামত জানা যায়। বাস্তবায়ন সংশ্লিষ্ট বিভিন্ন কাজ পর্যবেক্ষণের মাধ্যমে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে প্রয়োজনীয় যোগান তাৎক্ষণিকভাবে দেওয়া হয়। পরিবীক্ষণ সংক্রান্ত রিপোর্টের আলোকে শিক্ষাক্রমে নবতর সংযোজন বা নবায়ন করা হয়। পরিবীক্ষণ কার্যক্রমের মাধ্যমে চিহ্নিত দুর্বলতাগুলোর প্রকৃতি অনুসারে তাৎক্ষণিকভাবে যেসব পদক্ষেপ নেওয়া হয় সেগুলো হলো: পরিবীক্ষণে ব্যবহৃত উপকরণে কোনরূপ ঘাটতি থাকলে তাৎক্ষণিকভাবে তা সংশোধন করে ব্যবহার করতে দেওয়া হয়। 2. পরিবীক্ষণ প্রশিক্ষণে কোনো ধরনের বিষয়ের কমতি থাকলে জরুরি ভিত্তিতে নিউজ লেটারের মাধ্যমে সংশোধনী দিতে হয়। 3. পরিবীক্ষণে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সার্বিক কার্যক্রমে কোনরূপ রদবদল করতে হলে তাৎক্ষণিকভাবে তা মাঠ পর্যায়ের সকল সংশ্লিষ্ট অফিসকে জরুরি ভিত্তিতে অবহিত করতে হয়। মোট কথা, শ্রেণীকক্ষে শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের উদ্দেশ্য অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য পরিবীক্ষণ করা হয়। পরিবীক্ষণ কার্যক্রম বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে রয়েছে শিক্ষক মণ্ডলী। মানসম্পন্ন শিক্ষার জন্য প্রয়োজন মানসম্পন্ন শিক্ষাক্রম, আর এ ধরনের শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য পরিবীক্ষণ অপরিহার্য। পাঠোত্তর মূল্যায়ন 9-1। বহুনির্বাচনী প্রশ্ন 1। শিক্ষাক্রম বাস্তবায়নে পরিবীক্ষণের কাজ। 1 গ, 2 এবং 3 কার্যক্রম পর্যবেক্ষণ করা। 3 কার্যক্রম সম্পর্কীয় তথ্য সংগ্রহ করা। প্রয়োজনীয় তথ্যের যোগান বা সরবরাহ করা হয় কোনটির জন্য? 2 খ, পরিবীক্ষণ। 3 শিক্ষাক্রম বাস্তবায়নের বৃহত্তর লক্ষ্যদল কোনটি? 3 গ, মাঠ পর্যায়ে কর্মরত শিক্ষক মণ্ডলী। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন: পরিবীক্ষণ কি তা ব্যাখ্যা করুন। 2. শিক্ষাক্রম বাস্তবায়নে পরিবীক্ষণ অপরিহার্য কেন? 3. শিক্ষাক্রমের গুণগত মান নিয়ন্ত্রণে পরিবীক্ষণের ভূমিকা লিখুন। রচনামূলক প্রশ্ন 1. শিখন শেখানো কার্যক্রমের নির্ণায়ক উল্লেখপূর্বক একটি পরিবীক্ষণ ছক তৈরি করুন। 2. পরিবীক্ষণ প্রক্রিয়ার সাথে শিক্ষাক্রম আপডেট রাখার সম্পর্ক ব্যাখ্যা করুন। 3. শিক্ষাক্রমের মান উন্নয়নে তাৎক্ষণিকভাবে পরিবীক্ষণ কি কি করে থাকে? পাঠ 9-2 মূল্যায়নের ধারণা। শ্রেণীবিভাগ, প্রয়োজনীয়তা ও ব্যবহার। কনসেপ্টস, ক্লাসিফিকেশন, নিড অ্যান্ড ইউজ অব ইভ্যালুয়েশন। উদ্দেশ্য: এই পাঠ অধ্যয়ন শেষে আপনি মূল্যায়নের ধারণা ব্যাখ্যা করতে পারবেন, মূল্যায়ন সংশ্লিষ্ট পদগুলো আলোচনা করতে পারবেন, মূল্যায়নের শ্রেণীবিভাগ বিবৃত করতে পারবেন এবং মূল্যায়নের প্রয়োজনীয়তা ও ব্যবহার বর্ণনা করতে পারবেন। মূল্যায়নের ধারণা: একজন শিক্ষক যখন কোনো শিক্ষার্থীর কৃতিত্ব পরীক্ষা করেন তখন তিনি বলতে পারেন যে তিনি শিক্ষার্থীর সাফল্য পরিমাপ করেছেন, কিন্তু প্রকৃত অর্থে মূল্যায়ন কেবল পরিমাপে সীমিত নয়। মূল্যায়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। শিক্ষাদান কার্যের পটভূমিতে বলা যায় যে মূল্যায়ন হলো একটি বিধিবদ্ধ পদ্ধতি যার সাহায্যে শিক্ষার্থীরা শিক্ষার উদ্দেশ্য অর্জনে কতটা সফল হয়েছে তা নিরূপণ করা যায়। এ সংজ্ঞার দুটো গুরুত্বপূর্ণ দিকের প্রতি আমাদের অবশ্যই নজর রাখতে হবে। প্রথমত, মূল্যায়ন একটি সুপরিকল্পিত পদ্ধতি যা শিক্ষার্থীর আচরণের আকস্মিক ও অনিয়ন্ত্রিত পর্যবেক্ষণকে পরিহার করে। দ্বিতীয়ত, মূল্যায়নের জন্য শিক্ষার উদ্দেশ্য পূর্বেই নিরূপিত থাকে। পূর্ব নির্ধারিত উদ্দেশ্য ব্যতিরেকে শিক্ষার্থীর শিখনের প্রকৃতি ও পরিমাণ নিরূপণ সম্ভব নয়। মূল্যায়নের মধ্যে শিক্ষার্থীর আচরণের পরিমাণগত এবং গুণগত বর্ণনা তো রয়েছেই, তদুপরি রয়েছে ওই আচরণ কতটা বাঞ্ছনীয় তার মূল্য বিচার।
সমকালে মূল্যায়ন সম্বন্ধে যে ধারণা পোষণ করা হয় সেগুলো হলো: মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীর শিখন অগ্রগতি ও আচরণিক পরিবর্তন সম্পর্কে জানা যায় এবং মান উন্নয়নের পরবর্তী পদক্ষেপ নেওয়া যায়। আবিধানিক অর্থে মূল্যায়ন হলো the process of ascertaining or judging the value or amount of something by careful appraisal, অর্থাৎ সচেতন বিচার বিশ্লেষণের মাধ্যমে কোনো কিছুর উপর মূল্য আরোপ বা পরিমাণ যাচাইয়ের প্রক্রিয়াই হলো মূল্যায়ন। খ্যাতিমান শিক্ষাক্রম বিশেষজ্ঞ এরিক 1977 এর মতে, কারিকুলাম ইভ্যালুয়েশন ইজ দ্য প্রভিশন অফ ইনফরমেশন for the sake of facilitating decision making at various stages of curriculum development, অর্থাৎ মূল্যায়নের মাধ্যমে আমরা শিক্ষাক্রম পরিমার্জন ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করি এবং এই তথ্যের উপর ভিত্তি করে শিক্ষাক্রম পরিমার্জন এবং নবায়ন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। মোট কথা, উদ্দেশ্য ভিত্তিক অর্জন মাত্রা নিরূপণের জন্য নিরবিচ্ছিন্নভাবে তথ্য সংগ্রহ, বিচার বিশ্লেষণ ও প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াই হলো মূল্যায়নের কাজ। মূল্যায়ন সংক্রান্ত কয়েকটি পদের সংজ্ঞা। ক. অভিক্ষা বা টেস্ট। কোনো বিষয়ে শিক্ষার্থীর অর্জিত জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ পরিমাপের উদ্দেশ্যে প্রণীত একগুচ্ছ প্রশ্ন বা কাজের নামই হলো অভিক্ষা। খ. পরিমাপ মেজারমেন্ট। শিক্ষার্থীর অর্জন মাত্রার সংখ্যাগত পরিমাণ নিরূপণ হলো পরিমাপ। যেমন, কোনো শিক্ষার্থী বাংলায় 70 নম্বর পেয়েছে, এটাই হলো তার বাংলায় শিখন অগ্রগতির পরিমাপ। গ. মূল্য যাচাই অ্যাসেসমেন্ট। শিখন শেখানোর গুণগত ও পরিমাণগত পরিমাপের জন্য যে কৌশল অবলম্বন করা হয় তাকে বলে মূল্য যাচাই। বিভিন্ন রকম মূল্যায়ন কৌশল, নির্ধারিত কাজ, প্রজেক্ট প্রদান বা ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে শিখনের মূল্য যাচাই করা হয়। ঘ. কৃতিত্ব অভিক্ষা অ্যাচিভমেন্ট টেস্ট। বিদ্যালয়ে বার্ষিক ও অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফলই হলো কৃতিত্ব অভিক্ষা। পরীক্ষা এক্সামিনেশন। বিভিন্ন ধরনের অভিক্ষার সাহায্যে পরীক্ষা পরিচালিত হয়। পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীর শিখন অগ্রগতি বা কৃতিত্ব পরিমাপ করা হয়। শিক্ষা মূল্যায়নের প্রকারভেদ। ক. ডায়াগনস্টিক মূল্যায়ন। শিখন শেখানো কার্যক্রমের শুরুতে দুর্বলতা শনাক্ত করে যে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয় সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়, যেমন ভর্তি পরীক্ষা। খ. গাঠনিক মূল্যায়ন ফরমেটিভ ইভ্যালুয়েশন। শ্রেণী কার্যক্রম বা শিক্ষাক্রম উন্নয়ন প্রক্রিয়া চলাকালীন সময়ে এ ধরনের মূল্যায়ন করা হয়। এ মূল্যায়নের মাধ্যমে শ্রেণীতে শিক্ষার্থীর শিখন অগ্রগতি ও আচরণ ধারাবাহিকভাবে মূল্যায়ন করা হয়। এটি মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষাক্রম উন্নয়নের শক্তিশালী উপায়। ক্লাস টেস্ট, সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা এর অন্তর্ভুক্ত। গ. প্রান্তিক মূল্যায়ন বা সামেটিভ ইভ্যালুয়েশন। একটি নির্দিষ্ট স্তরের শিক্ষার্থীর শিখন অগ্রগতি পরিমাপ করার জন্য যে মূল্যায়ন পদ্ধতি প্রয়োগ করা হয় তাকে প্রান্তিক মূল্যায়ন বলে। উদাহরণ: বার্ষিক পরীক্ষা, এসএসসি ও এইচএসসি পরীক্ষা। মূল্যায়নের প্রয়োজনীয়তা। একটি শিক্ষাক্রম দীর্ঘকাল ধরে চলতে পারে না। শিক্ষাক্রম হলো একটি গতিশীল প্রক্রিয়া। কোনো দেশের চাহিদার পরিবর্তন ঘটলে বা পরিবর্তন আনয়নের লক্ষ্যে অথবা প্রচলিত শিক্ষাক্রম সময়ের চাহিদা পূরণে ব্যর্থ হলে তাকে সচল রাখার জন্য তথা চাহিদা পূরণে সমর্থ করার জন্য শিক্ষাক্রম মূল্যায়ন করে নবায়ন করতে হয়। মূল্যায়ন না করে শিক্ষাক্রম পরিবর্তনের উদ্যোগ নেওয়া ঠিক নয়। এ কারণে শিক্ষাক্রম মূল্যায়ন করতে গিয়ে নিচের দিকগুলোর উপর সযত্ন দৃষ্টি দিতে হয়। একটি জাতির শিশু, কিশোর ও তরুণদের গড়ে তোলার লক্ষ্যে প্রচলিত বা প্রস্তাবিত শিক্ষাক্রম কতটা উপযোগী সে সম্পর্কে তথ্য সংগ্রহ করা। প্রস্তাবিত বা প্রচলিত শিক্ষাক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যৎ জীবনের মুখোমুখি হওয়ার জন্য কতটুকু প্রস্তুতি গ্রহণ করতে পারছে তা জানা। শিক্ষকগণ প্রস্তাবিত শিক্ষাক্রম শিক্ষার্থীদের মধ্যে বাস্তবায়নে কতটা সমর্থ হবেন সে সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করা এবং কিভাবে শিখন শেখানো কার্যক্রমের আয়োজন করা হলে শিক্ষার্থীরা পুরোপুরি শিখতে পারবে তা জানা। শিক্ষা ব্যবস্থাপক, প্রশাসক, পরিদর্শক, তত্ত্বাবধায়ক এবং শিক্ষক প্রশিক্ষক কোন পদ্ধতি ও প্রক্রিয়া অনুসরণ করলে শিক্ষাক্রমের উদ্দেশ্য অর্জিত হবে সে বিষয়ে নির্দেশনা লাভ। শিক্ষাক্রম বাস্তবায়নে কি পরিমাণ অর্থ ব্যয় হতে পারে এবং এ ব্যয় লাভজনক হবে কিনা তা জানা। প্রস্তাবিত শিক্ষাক্রম শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের সকল মানুষের চাহিদা কতটা পরিপূর্ণ করতে সমর্থ
তা জানা এবং শিক্ষাক্রমকে সচল রাখার জন্য কি কি নতুন বিষয় সংযোজন করা দরকার তা শনাক্ত করা। দেশের উন্নয়ন কর্মকাণ্ডে, বিশেষ করে দেশের মানব সম্পদ ব্যবহারে শিক্ষাক্রমের উপযোগিতা নিরূপণ করা। শিক্ষাক্রম বাস্তবায়নে কি পরিমাণ অর্থ ও জনবল প্রয়োজন তা জানা যায়। দেশের মানব সম্পদ বা হিউম্যান রিসোর্স উন্নয়নে শিক্ষাক্রমের উপযোগিতা নিরূপণ করা যায়। শিক্ষার্থীর সার্বিক বিকাশ সাধনে প্রচলিত বা প্রস্তাবিত শিক্ষাক্রমের উপযোগিতা নিরূপণ করা যায়। শিক্ষাক্রম বাস্তবায়ন হওয়ার পর শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় কতটা দক্ষতা অর্জন করতে পেরেছে তা জানা যায়। শিক্ষাক্রম উন্নয়ন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কোনো পদ্ধতি বা প্রক্রিয়া অনুসরণ করলে শিক্ষাক্রমের উদ্দেশ্য অর্জন সম্ভব হবে তা জানা যায়। প্রস্তাবিত বা প্রচলিত শিক্ষাক্রম সমাজের চাহিদা পূরণে কতটা সক্ষম হচ্ছে তা জানা যায়। মূল্যায়ন ফলাফলের ব্যবহার। ক, মূল্যায়নের মাধ্যমে প্রচলিত শিক্ষাক্রমের সবল ও দুর্বল দিকগুলির ভিত্তিতে শিক্ষার মান উন্নয়নে পদক্ষেপ গ্রহণ। খ, শিক্ষাক্রমের কোন কোন বিষয়গুলো জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে তা শনাক্ত করে পরিমার্জন করা। ক, শিক্ষাক্রমের কোন কোন দিকগুলো সামগ্রিকভাবে পরিবর্তন না করে সংযোগ সন্ধি শনাক্ত করে তাতে অন্তর্ভুক্ত করা। ঘ, শিক্ষাক্রমের সার্বিক পরিমার্জনের জন্য কর্মপরিকল্পনা প্রণয়নে যথাযথ দিক নির্দেশনা পাওয়া। ঙ, জাতীয় শিক্ষা পরিকল্পনা প্রণয়নে কার্যকর যোগান প্রদান করা। চ, শিক্ষক প্রশিক্ষণে কি কি নবতর দিক অন্তর্ভুক্ত হতে পারে তার নির্দেশনা প্রদান। পাঠোত্তর মূল্যায়ন ৯-২ বহু নির্বাচনী প্রশ্ন ১, মূল্যায়নে কোনটি করা হয়? ১ গ, অর্জন মাত্রা নিরূপণ করা হয়। ২, গাঠনিক মূল্যায়ন করা হয়। ২ ঘ, ১, ২, ৩ শ্রেণী কার্যক্রম পরিচালনার সময় শিক্ষাক্রম উন্নয়ন প্রক্রিয়া চলাকালীন শিখন শেখানো কার্যগুলি সমাপান্তে। ৩, কোন মডেলটি শিক্ষার্থীর সামগ্রিক মূল্যায়ন উপযোগী? ৩ খ, আচরণিক উদ্দেশ্য মডেল। সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন ১, মূল্যায়ন কাকে বলে? ২, পরীক্ষা ও মূল্য যাচাই কাকে বলে? ৩, গাঠনিক মূল্যায়ন ও প্রান্তিক মূল্যায়নের মধ্যে পার্থক্য কি? ৪, দেশের মানব সম্পদ উন্নয়নে শিক্ষাক্রম কি কাজে লাগে? ৫, শিক্ষাক্রম পরিমার্জন করা প্রয়োজন কেন? রচনামূলক প্রশ্ন ১, মূল্যায়ন কি ও কত প্রকার তা ব্যাখ্যা করুন। ২, শিক্ষা মূল্যায়নের প্রকারভেদ আলোচনা করুন। ৩, শিক্ষাক্রম মূল্যায়নের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন। ৪, শিক্ষাক্রম মূল্যায়ন ফলাফল কি কি কাজে ব্যবহৃত হয়? পাঠ ৯-৩, শিক্ষাক্রম পরিবীক্ষণ ও মূল্যায়ন কার্যক্রম, ডেভেলপমেন্ট অফ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন টুলস। উদ্দেশ্য, এ পাঠ অধ্যয়ন শেষে আপনি শিক্ষাক্রম মূল্যায়নের ধারণা ও সংজ্ঞা বলতে পারবেন, শিক্ষাক্রম মূল্যায়নের প্রধান লক্ষ্য উল্লেখ করতে পারবেন, শিক্ষাক্রম উন্নয়ন ও মূল্যায়নের ধাপগুলোর বিবরণ দিতে পারবেন, শিক্ষাক্রম উন্নয়ন ও মূল্যায়নের কয়েকটি মডেল উল্লেখ করতে পারবেন এবং শিক্ষাক্রম মূল্যায়নের কিছু নমুনা প্রশ্নের বিবরণ দিতে পারবেন। শিক্ষাক্রম মূল্যায়নের ধারণা ও সংজ্ঞা। শিক্ষা ব্যবস্থার সংস্কার, নবায়ন ও উন্নয়ন সম্পর্কিত যে কোনো কার্যক্রম একই সঙ্গে পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতির সংস্কার ও উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করে। শিক্ষাক্রমে কোনো পরিবর্তন আনয়নের পূর্ব শর্ত হচ্ছে পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতির পরিমার্জন। এ কারণে পৃথিবীর সর্বত্র শিক্ষাক্রম ও পাঠ্যসূচির যে কোনো সংস্কার ও নবায়নকালে শিক্ষাবিদগণ পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থার সংস্কারের কাজে হাত দেন, যেন পরীক্ষা ও মূল্যায়ন কার্যক্রম নতুন শিক্ষাক্রমের সাথে সঙ্গতিপূর্ণ হয়। শিক্ষাক্রম মূল্যায়ন সম্পর্কে বিভিন্ন শিক্ষাবিদ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন সংজ্ঞা ও ব্যাখ্যা প্রদান করেছেন। নিচে উল্লেখযোগ্য কয়েকটি সংজ্ঞা উপস্থাপন করা হলো। হার্নেল ও ওয়াইনের 1975 এর মতে শিক্ষাক্রমের উপযোগিতা, কার্যকারিতা এবং শিক্ষাগত মূল্য সম্বন্ধে সিদ্ধান্তে আসার জন্য যে তথ্য প্রমাণ প্রয়োজন তা সংগ্রহ ও সরবরাহ করার প্রক্রিয়াই হলো শিক্ষাক্রম মূল্যায়ন। Curriculum evaluation is the collection and provision of evidence on the basis of which decision can be taken about the feasibility, effectiveness and educational value of curricula. শিক্ষাক্রম মূল্যায়নের প্রকৃতি ও পরিসর সম্বন্ধে বিখ্যাত শিক্ষাক্রম বিশেষজ্ঞ হিলডা তাবা 1962 এর মন্তব্য থেকে কিছুটা ধারণা পাওয়া যায়। তার মতে
মূল্যায়ন বহু প্রক্রিয়ার বর্ণনা দিতে পারে এবং এর বহুবিধ অর্থও আছে। আমরা যখন একটি শিক্ষাক্রম মূল্যায়ন করতে যাই, তখন আমাদের নানা রকম উদ্দেশ্য থাকতে পারে। মূল্যায়ন করতে আমরা বিভিন্ন কৌশল ও হাতিয়ার ব্যবহার করতে পারি। বিভিন্ন শ্রেণীর ব্যক্তিবর্গ মূল্যায়ন করতে পারেন। এদের মধ্যে কেউ কেউ প্রশাসনিক কাজের সাথে সম্পৃক্ত, আবার কেউ কেউ শিক্ষাক্রমের শিক্ষাগত তাৎপর্য খুঁজতে ব্যস্ত। The term evaluation can describe many processes and can have many meanings. We can have many different aims in view when we set out to evaluate a curriculum, and we can employ many different techniques in doing so. It can also be conducted by many different categories of people, some of whom will be concerned with the administrative function, other with its educational implications. উল্লেখিত আলোচনা থেকে আমরা এ ধারণায় উপনীত হতে পারি যে মূল্যায়নের মাধ্যমে আমরা শিক্ষাক্রম পরিমার্জন ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় তথ্য পেয়ে থাকি এবং এর ফলে শিক্ষাক্রম পরিমার্জন সম্পর্কিত দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা চলে। শিক্ষাক্রম মূল্যায়নের লক্ষ্য। শিক্ষাক্রম মূল্যায়নের প্রধান লক্ষ্য হচ্ছে শিক্ষা ব্যবস্থার সামগ্রিক উন্নতি সাধন করা, শিক্ষাক্রম বাস্তবায়ন ও শিক্ষা ব্যবস্থার সমস্যা শনাক্ত করা, শিক্ষা সমস্যা সমাধানের নতুন উপায় বা কৌশল উদ্ভাবন করা, শিক্ষা প্রশাসক, ব্যবস্থাপক ও শিক্ষকবৃন্দের কার্যক্ষমতা বৃদ্ধি করা যাতে করে তারা প্রয়োজনীয় পরিবর্তন আনয়নের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে পারেন। সর্বোপরি শিক্ষা ব্যবস্থার সামগ্রিক পরিবর্তন আনয়ন করে দেশের জনগণকে মানব সম্পদ হিসেবে গড়ে তোলার ভিত্তিভূমি রচনা করে জনগণের জীবনযাত্রার গুণগত মান উন্নীত করা। শিক্ষাক্রম উন্নয়ন ও মূল্যায়নের অনুসৃত বৈজ্ঞানিক পদ্ধতির প্রধান প্রধান ধাপ। শিক্ষাক্রম উন্নয়ন ও মূল্যায়নে অনুসৃত বৈজ্ঞানিক পদ্ধতির প্রধান প্রধান ধাপ হল শিক্ষাক্রম উন্নয়ন ও মূল্যায়ন পরিকল্পনা মূল্যায়ন, শিক্ষার সাধারণ উদ্দেশ্য, লক্ষ্য নির্ধারণের পর মূল্যায়ন, বিষয়বস্তু নির্বাচন পদ্ধতি মূল্যায়ন, শিক্ষণ সামগ্রী প্রণয়ন, উপযোগিতা যাচাই, যুক্তিসিদ্ধ মূল্যায়ন ও সংশোধন, শিক্ষণ সামগ্রী নির্বাচিত বিদ্যালয়ে প্রয়োগ করে মাঠ পর্যায়ে উপযোগিতা মূল্যায়ন, দেশব্যাপী বাস্তবায়নকালে মূল্যায়ন, দীর্ঘ সময়ব্যাপী ব্যবহার উপযোগী রাখার জন্য গুণগত মান। শিক্ষাক্রম উন্নয়ন ও মূল্যায়নের মডেল। শিক্ষাক্রম বিশেষজ্ঞগণ শিক্ষাক্রম উন্নয়ন ও মূল্যায়নে যে সকল মডেল উদ্ভাবন ও ব্যবহার করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল: ১. রাব টাইলার মডেল, ২. স্টাফলবিম মডেল, ৩. স্টিভেন মডেল এবং ৪. স্টেইক মডেল। নিচে প্রথমে স্টেইক মডেলের সচিত্র সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো, অতঃপর অন্যান্য মডেলগুলোর সংক্ষিপ্ত ধারণা দেওয়া হলো। শিক্ষাক্রম উন্নয়ন ও মূল্যায়ন মডেল। শিক্ষাক্রম বিশেষজ্ঞগণ শিক্ষাক্রম উন্নয়নে ও মূল্যায়নে যে সকল শিক্ষাক্রম মডেল ব্যবহার করেছেন তার উল্লেখযোগ্য একটি মডেল হল স্টেইক মডেল 1970। স্টেইক মডেল 1970 পর্যায়: কাঙ্ক্ষিত অবস্থা, বাস্তবতা, পরিকল্পনা গ্রহণ, পূর্ব অবস্থা পর্যায়। কাঙ্ক্ষিত অবস্থা: পরিকল্পনা গ্রহণ পূর্বে কি অবস্থা আশা করা হয়েছিল, বাস্তবতা: পরিকল্পনা গ্রহণ পূর্বে বাস্তবিক অবস্থা কি ছিল। পরবর্তী পর্যায়ে: বাস্তবায়নের সময়ের অবস্থা। পরিকল্পনা বাস্তবায়নের সময় কি অবস্থা আশা করা হয়েছিল এবং বাস্তবতা: পরিকল্পনা বাস্তবায়নের সময় কি অবস্থা বাস্তবে ছিল। শেষ পর্যায়ে: বাস্তবায়নের শেষ পর্যায়ের অবস্থা। ফলাফল কেমন আশা করা হয়েছিল, ফলাফল বাস্তবে কেমন পাওয়া গেছে। স্টেইকের শিক্ষাক্রম মূল্যায়ন মডেলের নকশা চিত্র। বৈশিষ্ট্য: এই মডেল অনুসরণ করে শিক্ষাক্রম উন্নয়ন ও মূল্যায়ন করা হলে শিক্ষাক্রমের কার্যকারিতা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়, ফলে প্রয়োজনীয় সংশোধনের সুযোগ পাওয়া যায়। পরবর্তীতে তিনি এই মডেলটি কিছু পরিমার্জন করে দ্রুত সাড়াদান মূল্যায়ন মডেল নামে মূল্যায়নের আধুনিক মডেল প্রবর্তন করেন। ২. আচরণিক উদ্দেশ্য ভিত্তিক মডেল, বিহেভিয়ারাল মডেল। প্রবর্তক রাব টাইলার। তিনি 1949 সালে সর্বপ্রথম এই মডেলটি উদ্ভাবন করেন। শিক্ষাক্রম মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীর আচরণের কতটুকু পরিবর্তন ঘটল তা জানাই এই মডেলের মূল লক্ষ্য। এই মডেল শিক্ষাক্রমের সামগ্রিক মূল্যায়ন করার জন্য বিশেষ উপযোগী। ৩. সিদ্ধান্ত গ্রহণমূলক মডেল, ডিসিশন মেকিং মডেল। শিক্ষাক্রম মূল্যায়ন
প্রক্রিয়ার গঠনকালীন মূল্যায়ন সংযোজন করে স্টাফল বিম ও এ মডেলটি উদ্ভাবন করেন। এই মডেলটির সাহায্যে পরিকল্পনা, প্রবর্তন, প্রক্রিয়া, উৎপাদিত দ্রব্য ও অন্য কার্যক্রমের সঙ্গে তুলনাকরণের মাধ্যমে কার্যক্রম সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয়। 4. নিরপেক্ষ মূল্যায়ন মডেল, গোল ফ্রি ইভ্যালুয়েশন মডেল। শিক্ষাক্রম বিশেষজ্ঞ স্টিভেন এ মডেলের উদ্ভাবক। এ মডেলে মূল্যায়নকারী নিরপেক্ষভাবে মূল্যায়ন সম্পর্কিত তথ্য সংগ্রহ করতে পারেন, তবে এ ধরনের মূল্যায়নের জন্য সংগৃহীত তথ্যের নির্ভরযোগ্যতা ও বিশ্বস্ততা যাচাইয়ের পর গ্রহণ করা হয়। 5. দ্রুত সাড়াদান মূল্যায়ন মডেল, রেসপন্সিভ মডেল। টেইট হলেন এ মডেলটির উদ্ভাবক। একটি নতুন শিক্ষাক্রম স্বল্প সময়ে মূল্যায়নের জন্য এ মডেল অনুকরণে মূল্যায়নকারী শিক্ষাক্রমের বিভিন্ন দিক বর্ণনা, গ্রাফ, তথ্যপত্র ইত্যাদির মাধ্যমে আমন্ত্রিত বিশেষজ্ঞগণের সামনে উপস্থাপন করেন। বিশেষজ্ঞগণ শিক্ষাক্রমটি সম্পর্কে তাদের মতামত দেন। পরবর্তীতে এ মতামতের ভিত্তিতে শিক্ষাক্রমটি চূড়ান্ত করা হয়। শিক্ষাক্রম উন্নয়ন ও মূল্যায়ন বিষয়ক কিছু নমুনা প্রশ্নোত্তরিকা। ক. শিক্ষাক্রমের উদ্দেশ্য মূল্যায়ন বিষয়ক প্রশ্নোত্তরিকা। শিক্ষাক্রম উন্নয়নে ও মূল্যায়নে বিশেষজ্ঞের মতামত গ্রহণের অপর একটি সাধারণ উপায় হল লিখিত প্রশ্নোত্তরিকা। প্রশ্নোত্তরিকায় বিভিন্ন ধরনের বদ্ধ ও মুক্ত প্রশ্ন অন্তর্ভুক্ত করা যায়। শিক্ষাক্রম মূল্যায়নের বিভিন্ন পর্যায়ে যেসব প্রশ্নোত্তরিকা ব্যবহৃত হয়, এদের 2-1টি করে নমুনা নিচে ধারাবাহিকভাবে উপস্থাপন করা হলো। উদ্দেশ্য মূল্যায়ন বিষয়ক বদ্ধ প্রশ্নোত্তরিকা। নির্ণায়ক বা উদ্দেশ্য: দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করে তোলা। শিক্ষার লক্ষ্যের সাথে সম্পর্কযুক্ত নাকি সম্পর্কযুক্ত নয়? সুনির্দিষ্টভাবে বিবৃত নাকি বিবৃত নয়? যথাযথ অর্জনযোগ্য নাকি যোগ্য নয়? উচ্চতর শিক্ষালাভ গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বপূর্ণ নয়? দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করে তোলা, শিক্ষার্থীকে বাঞ্ছিত সামাজিক আচরণ অর্জনে সহায়তা করা। মুক্ত প্রশ্ন, অভিমত প্রদান ছক। আপনি কি কোনো উদ্দেশ্য সংযোজন করতে চান? হ্যাঁ অথবা না। উত্তর হ্যাঁ হলে আপনার মনোভূত উদ্দেশ্য উল্লেখ করুন। 2. আপনি কি কোনো উদ্দেশ্য বাদ দিতে চান? হ্যাঁ অথবা না। উত্তর হ্যাঁ হলে নিচে এগুলোর ক্রমিক নম্বর উল্লেখ করুন। 3. আপনি কি কোনো উদ্দেশ্য বা উদ্দেশ্যসমূহ পরিমার্জন করতে চান? হ্যাঁ অথবা না। উত্তর হ্যাঁ হলে সেটির ক্রমিক নম্বর উল্লেখ পূর্বক আপনি যেভাবে লিখতে চান তার নিচে লিখুন। গ. পাঠ্যসূচি বা বিষয়বস্তু মূল্যায়নে কে ও অভিমত দেবেন এবং কোন ধরনের প্রশ্নোত্তরিকার সাহায্যে অভিমত গ্রহণ করবেন তার একটি কম্পোজিট ছকের নমুনা নিচে উপস্থাপন করা হলো। শিক্ষার সূচি বা বিষয়বস্তু মূল্যায়ন। মূল্যায়নের মাধ্যমে শিক্ষাক্রমের উদ্দেশ্য পুনর্লিখনের পরবর্তী কাজ হলো পুনর্লিখিত উদ্দেশ্য অর্জনে প্রচলিত শিক্ষাসূচি বা বিষয়বস্তু কতটুকু উপযোগী তা মূল্যায়ন করে দেখা। বিষয়বস্তু মূল্যায়নের একটি সামগ্রিক রূপরেখা নিচের ছকে উপস্থাপন করা হলো। নির্ণায়ক মূল্যায়ন কার্যক্রমে সহায়তাকারী বিশেষজ্ঞের শ্রেণীবিভাগ, সম্ভাব্য মূল্যায়ন উপকরণ, কাঙ্ক্ষিত উত্তরের ধরন। নির্ণায়ক উদ্দেশ্যের সাথে বিষয়বস্তুর প্রাসঙ্গিকতা। মূল্যায়ন কার্যক্রমে সহায়তাকারী বিশেষজ্ঞের শ্রেণীবিভাগ, শিক্ষাক্রম বিশেষজ্ঞ, বিষয় বিশেষজ্ঞ, অভিজ্ঞ শিক্ষক। সম্ভাব্য মূল্যায়ন উপকরণ বদ্ধ প্রশ্নোত্তরিকা, কাঙ্ক্ষিত উত্তরের ধরন হ্যাঁ অথবা না ও প্রাসঙ্গিক উত্তর, লিখিত উত্তর। 2. আপ টু ডেটনেস বিষয় বিশেষজ্ঞ, প্রশ্নোত্তরিকা হ্যাঁ অথবা না, মুক্ত উত্তর। 3. শিক্ষার্থী ও তার পরিবেশের সাথে প্রাসঙ্গিকতা, শিক্ষা মনোবিজ্ঞানী, শিক্ষক প্রশিক্ষক, অভিজ্ঞ শিক্ষক। রেটিং স্কেল, বিশ্লেষণ ছক, দুর্বলতা সম্পর্কে নির্দেশনা ও দূরীকরণের উপায়। বিষয়বস্তুর ভারসাম্য, বিষয় বিশেষজ্ঞ, শিক্ষা মনোবিজ্ঞানী, শিক্ষাক্রম বিশেষজ্ঞ, অভিজ্ঞ শিক্ষক। প্রশ্নোত্তরিকা জ্ঞান, দৃষ্টিভঙ্গি গঠন, দক্ষতা যা শিক্ষার্থীর কাজের সাথে সম্পর্কযুক্ত। হ্যাঁ অথবা না, সম্ভাব্য উত্তর, মন্তব্য, পরামর্শ। ঘ. বিষয়বস্তুর মূল্যায়ন বিষয়ক প্রশ্নোত্তরিকার নমুনা। বিষয়বস্তুর বৈশিষ্ট্য, উত্তর হ্যাঁ অথবা না। 1. উদ্দেশ্য বিষয়বস্তুর মধ্যে সম্পর্ক আছে কি? হ্যাঁ অথবা না। বিষয়বস্তুর যথার্থতা ও নির্ভরযোগ্যতা আছে কি? হ্যাঁ অথবা না। 3. বিষয়বস্তু যুক্তিসিদ্ধভাবে বিন্যস্ত কি? হ্যাঁ অথবা না। 4. শিক্ষার্থীর মানসিক পরিপক্কতা, ঔৎসুক্য
ইত্যাদির সাথে মনোবৈজ্ঞানিক দিক থেকে প্রাসঙ্গিক কিনা, হ্যাঁ অথবা না। 5. ভাষার বিশুদ্ধতা, উপযুক্ততা ও চিত্র যথার্থ কিনা, হ্যাঁ অথবা না। 6. যথার্থতা পরম্পর্য রক্ষা করে শিক্ষণ কার্যাদি বিন্যাস করা হয়েছে কিনা, হ্যাঁ অথবা না। 7. বিষয়বস্তুগুলো কার্যকরভাবে শিক্ষার্থীর কাছে উপস্থাপন করা সম্ভব হবে কি, হ্যাঁ অথবা না। 8. বিষয়বস্তু সমকালীন জীবনের চাহিদা পূরণে যথার্থ কিনা, হ্যাঁ অথবা না। 9. বিষয়বস্তু শিক্ষার্থী ও তার পরিবেশের সাথে সঙ্গতিপূর্ণ কিনা, হ্যাঁ অথবা না। 10. বিষয়বস্তু শিক্ষার্থীর সাথে আনন্দদায়ক কিনা। পাঠোত্তর মূল্যায়ন 9.3 বহুনির্বাচনী প্রশ্ন 1. শিক্ষাক্রম মূল্যায়নের লক্ষ্য কোনটি? 1 ক শিক্ষাক্রমের উপযোগিতা যাচাই। 2. কোনটি শিক্ষাক্রম উন্নয়ন ও মূল্যায়নের ধাপ? 2 গ দেশব্যাপী বাস্তবায়নকালে মূল্যায়ন। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 1. স্টেক মডেল শিক্ষাক্রম উন্নয়নে কিভাবে কাজ করে? 2. শিক্ষাক্রম মূল্যায়নের আচরণিক উদ্দেশ্য মডেল ও সিদ্ধান্ত গ্রহণ মডেলের বৈশিষ্ট্য উল্লেখ করুন। 3. শিক্ষাক্রমের একটি সংজ্ঞা লিখুন। 4. দ্রুত সারাদান মডেল বলতে কি বোঝায়? 5. শিক্ষাক্রমের উদ্দেশ্য মূল্যায়নের দুটি মুক্ত প্রশ্ন প্রণয়ন করুন। রচনামূলক প্রশ্ন 1. শিক্ষাক্রম মূল্যায়নের ধারণা ব্যাখ্যা করুন। 2. শিক্ষাক্রম মূল্যায়নের আধুনিক মডেলগুলোর বৈশিষ্ট্য লিখুন। 3. শিক্ষাক্রম উন্নয়ন ও মূল্যায়নের স্টেক মডেল উপস্থাপন করুন। 4. বিষয়বস্তু মূল্যায়নের একটি সামগ্রিক মূল্যায়নের ছক তৈরি করুন। পাঠ 9.4 ফলাবর্তনের ধারণা, প্রয়োজনীয়তা, কৌশল ও জন হেরনের ফলাবর্তন মডেল, কনসেপ্ট, নিড অ্যান্ড টেকনিক অফ মনিটরিং মডেল অফ জন হেরন। উদ্দেশ্য: এ পাঠ অধ্যয়ন শেষে আপনি ফলাবর্তনের ধারণা বর্ণনা করতে পারবেন, ফলাবর্তনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবেন, ফলাবর্তনের গুরুত্ব আলোচনা করতে পারবেন, ফলাবর্তন কার্যকর করার কৌশল বিবৃত করতে পারবেন, ফলাবর্তন ভিত্তিক পাঠ পরিকল্পনার সুবিধা উল্লেখ করতে পারবেন এবং জন হেরনের ফলাবর্তন মডেলের বিবরণ দিতে পারবেন। ফলাবর্তনের ধারণা: সাধারণত শিক্ষার্থীকে ফলাবর্তন বা ফিডব্যাক সাধারণত শিক্ষার্থীকে তার শিক্ষণ প্রক্রিয়ায় সাহায্যকারী তথ্য প্রদান বা পরামর্শ দেয়াকে ফলাবর্তন বা ফিডব্যাক বলে। শ্রেণীকক্ষে শিক্ষার্থীর সবল ও দুর্বল দিকসমূহ চিহ্নিত করে কিভাবে দুর্বলতাসমূহ দূর করা যায় সে বিষয়ে পরামর্শ দেয়া এবং সে আলোকে ব্যবস্থা নেয়াকে ফলাবর্তন বলে। ফলাবর্তন হচ্ছে একটি সম্পাদিত কাজের সম্পাদন প্রক্রিয়া এবং সম্পাদন প্রক্রিয়ার মান সম্পর্কে অন্যের মন্তব্য যা কাজ সম্পাদনকারীকে পরবর্তী সময়ে কাজ সম্পাদনের মান উন্নয়নে সহায়তা করে। শিক্ষাদানে ফলাবর্তনের প্রয়োজনীয়তা: প্রত্যেক ব্যক্তিরই উপস্থাপনে কিছু না কিছু ত্রুটি পরিলক্ষিত হয়। এ সকল ত্রুটিগুলো কাটিয়ে ওঠার জন্য সুচিন্তিত মতামত প্রয়োজন। উক্ত সুচিন্তিত মতামত উপস্থাপকের ত্রুটিসমূহ দূরীকরণে সহায়তা করে। শিক্ষক নিজের ত্রুটি নিজে ধরতে পারেন না, কিন্তু শিক্ষার্থীরা যদি ফলাবর্তন প্রদান করে তখন তিনি নিজে সংশোধন করে নিতে পারেন। শ্রেণী শিক্ষণকে গতিশীল, আনন্দদায়ক, সহজ ও জীবনমুখী করতে ফলাবর্তন প্রয়োজন। ফলাবর্তনের মাধ্যমে শিক্ষণ সমস্যা ও তার কারণ চিহ্নিত এবং শেখানোর অগ্রগতি পরীক্ষার জন্য ফলাবর্তনের প্রয়োজন। শিক্ষকের পাঠ উপস্থাপনের দুর্বল দিকগুলো ফলাবর্তনের মাধ্যমে জানা ও সংশোধন করা সম্ভব হয়। পাঠ পরিকল্পনা প্রণয়নে ফিডব্যাক ব্যবহার করে ফলপ্রসূ পাঠ পরিকল্পনা প্রণয়ন করা যায়। ফলাবর্তনের গুরুত্ব: ফলাবর্তন প্রশিক্ষণের একটি জরুরি বিষয়। ফলাবর্তন নিয়ে প্রশিক্ষক যেমন নিজেকে উন্নত করতে পারেন, যেমন কর্মসূচির উন্নয়ন করা সম্ভব, ঠিক তেমনি প্রশিক্ষণার্থীগণ ও তাদেরকে পরিবর্তন করার সুযোগ পায়। তাই প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও কর্মসূচির উন্নয়ন ঘটাতে হলে ফলাবর্তনের আবশ্যকতা অনস্বীকার্য। একটি চলমান ও দ্বিমুখী প্রক্রিয়ার মাধ্যমে প্রশিক্ষক তার পাঠদানের অর্জিত উদ্দেশ্য সম্পর্কে জানতে পারেন এবং প্রশিক্ষণার্থীদের দক্ষতা উন্নয়নে ক্রমাগত ভূমিকা রাখতে পারেন। ফলাবর্তন দেয়া যেমন সহজ, গ্রহণ করা তেমন সহজ ব্যাপার নয় এবং গ্রহণ করার মানসিকতা আমাদের অনেকেরই নেই। এজন্য ফলাবর্তন দেওয়ার সময় মানসিক অবস্থাটা খুব ভালো করে বিবেচনা করতে হবে। নিজের উন্নয়নের জন্য ফলাবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু ফলাবর্তন দিতে গেলে দেখা যায় যে অনেকে প্রতিক্রিয়াশীল হয়ে ওঠেন এবং যুক্তি দিতে থাকেন, যা কোনোভাবেই কাম্য নয়। আধুনিক শিক্ষা ব্যবস্থায় ফলাবর্তন অত্যন্ত জরুরি।
এর মাধ্যমে প্রশিক্ষক শিক্ষাদানের অর্জিত উদ্দেশ্য সম্পর্কে জানতে পারেন। ফলাবর্তনের মাধ্যমে প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী উভয়ের দক্ষতা বৃদ্ধি পায়। তাই ফলাবর্তন চলমান, গতিশীল এবং দ্বিমুখী প্রক্রিয়া। প্রশিক্ষণ কার্যক্রমকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে কার্যকর করার জন্য ফলাবর্তনের গুরুত্ব অপরিসীম। যে কোনো প্রশিক্ষকের জন্য এই ফলাবর্তন গুরুত্বপূর্ণ যদি তিনি ফলাবর্তন গ্রহণ করতে চান। ফলাবর্তন কার্যকর করার কৌশল। ফলাবর্তন কার্যকর করার জন্য বিভিন্ন রকম কৌশল অবলম্বন করতে হবে। কারো কাজের ফলাবর্তন করতে হলে লক্ষ্য রাখতে হবে ফলাবর্তন যেন গঠনমূলক হয়। ফলাবর্তন লিখিত অথবা মৌখিক দু রকমের হতে পারে। তবে ফলাবর্তন দেওয়ার জন্য শিক্ষককে নিচের বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে। ১. শিক্ষার্থীর দুর্বলতাগুলোর উপর গুরুত্ব না দিয়ে তার সবল দিকগুলো উপস্থাপন করে তার প্রশংসা করা। ২. দুর্বল দিকগুলো আস্তে আস্তে নিরুৎসাহিত করা। ৩. শিক্ষকের মন্তব্য হবে সুনির্দিষ্ট, সুস্পষ্ট ও বোধগম্য। ৪. শিক্ষার্থীকে এমনভাবে ফলাবর্তন দিতে হবে যাতে শিক্ষার্থীর ঘোষণা, আগ্রহ ও আত্মবিশ্বাস বাড়ে এবং যার ফলে ভুল ধারণা সম্পর্কে তার উপলব্ধি জন্মে এবং সে তা শুধরে নিতে পারে। ৫. শিক্ষার্থীকে সরাসরি আঘাত দিয়ে ফলাবর্তন দেয়া যাবে না। ৬. শিক্ষকের মন্তব্যগুলো শিক্ষার্থীর খাতায় বা উত্তরপত্রে লেখা হলে শিক্ষার্থী সহজেই তা দেখতে পাবে এবং শিক্ষণ প্রক্রিয়ায় সে নিজেকে সেভাবে পরিচালিত করতে পারবে। ৭. সুনির্দিষ্ট ক্ষেত্রে ফলাবর্তন প্রদানের জন্য প্রত্যেক শিক্ষার্থীকে পৃথক পৃথকভাবে তাদের কাজ নিয়ে আলোচনা করতে হবে এবং পরামর্শ দিতে হবে। ৮. কখনোই কম পারদর্শিতার জন্য শিক্ষার্থীদের ব্যক্তিত্বে আঘাত দিয়ে কোনো মন্তব্য করা যাবে না। ৯. প্রথমেই ফলাবর্তনের জন্য ব্যবহৃত কাঠামোটি তৈরি করে নিতে হবে। তারপরে প্রয়োজনে খুঁটিনাটি পরিবর্তন করা যেতে পারে। ১০. পাঠদান অনুশীলনী, টিচিং প্র্যাকটিস। কার্যক্রমে জন হ্যারনের ফলাবর্তন মডেল খুবই কার্যকর। এ পদ্ধতিতে প্রশিক্ষণার্থী শিক্ষকগণকে পাঠদানের পূর্বে বিফোর টিচিং, পাঠদানের সময় ডিউরিং টিচিং এবং পাঠদানের পর আফটার টিচিং ফলাবর্তন দেওয়া হয়ে থাকে। শিক্ষকগণকে ফলাবর্তন প্রয়োগের মাধ্যমে পাঠ পরিকল্পনার সুবিধাসমূহ। বর্তমানে শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে এ পদ্ধতি প্রয়োগের মাধ্যমে পাঠ পরিকল্পনার সুবিধাসমূহ হলো: ১. পাঠ অগ্রগতি সম্পর্কে ধারণা লাভ করা যায়। ২. পাঠদানের অসুবিধা বা ত্রুটি সম্পর্কে জানা যায়। ৩. শিক্ষার্থীদের মাঝে জানার আগ্রহ ও দলীয় চেতনা বৃদ্ধি করে। ৪. যৌথভাবে কাজ করার মানসিকতা গড়ে ওঠে। ৬. এর ফলে শিক্ষণফল অধিক স্থায়িত্ব লাভ করে। ৭. নিজের উন্নয়নের জন্য ফলাবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ৮. প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী উভয়ের দক্ষতা বৃদ্ধি পায়। ৯. অর্জিত শিক্ষণফল জানা যায়। ১০. শিক্ষার্থীর মনোভাব জানা যায় ও চাহিদা নিরূপণ করা যায়। জন হেরনের ফলাবর্তন মডেল। জন হেরনের ফলাবর্তন মডেল পাঠদান অনুশীলন কার্যক্রমের জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করে। এ পদ্ধতিতে প্রশিক্ষণার্থীরা নিজেদের পাঠের মূল্যায়ন করতে পারে এবং পরবর্তীতে পাঠের ভুল ত্রুটিগুলো শুধরে আরও উন্নত করতে পারে। কলেজের বিভিন্ন শিক্ষা কার্যক্রম এবং অনুশীলন পাঠদান চলাকালীন শিক্ষকের পেশাগত দক্ষতার উন্নয়নের জন্য হেরনের ফলাবর্তন মডেল ব্যবহৃত হয়। জন হেরনের ফলাবর্তন মডেল। প্রথমত, উন্নয়নের জন্য পরামর্শ। শিক্ষক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবে। অনুসৃত হবে পর্যবেক্ষক উন্নয়নের অতিরিক্ত অন্যান্য বিষয়ের অবতারণা করবেন। শিক্ষক পর্যবেক্ষক স্বীকৃত নীতিমালা। দ্বিতীয়ত, ইতিবাচক বিষয়। শিক্ষক পাঠের ইতিবাচক দিকগুলো উল্লেখ করবেন। অনুসৃত হবে পর্যবেক্ষক পাঠের অতিরিক্ত দিকগুলো উল্লেখ করবেন। পাঠদানের পূর্বে করণীয়: ১. প্রশিক্ষণার্থী, শিক্ষক এবং পর্যবেক্ষক একত্রে বসে আলোচনা করে ফলাবর্তনের শর্ত বা নির্ণায়ক নির্ধারণ করে নেবেন। ২. নির্বাচিত নির্ণায়কগুলো সুনির্দিষ্ট পেশাগত দক্ষতার সাথে সংশ্লিষ্ট হতে হবে এবং পাঠদানের সময় তা পর্যবেক্ষণ করা হবে। পাঠদানের সময় করণীয়: প্রশিক্ষণার্থী শিক্ষকের পাঠদান শেষ করার পর প্রশিক্ষক ও পর্যবেক্ষক তার পাঠের ভুল ত্রুটিগুলো চিহ্নিত করে নোট খাতায় লিখে রাখেন। তারা পাঠের সবল দিক এবং দুর্বল দিকগুলো নোট করে রাখেন এবং শেখানো কৌশল সম্পর্কে মতামত লিখে রাখেন। পাঠদানের পর করণীয়: পাঠ শেষে প্রশিক্ষণার্থী শিক্ষক, প্রশিক্ষক, পর্যবেক্ষক এবং সতীর্থ প্রশিক্ষণার্থীরা আলোচনায় বসবেন।
পূর্বে নির্ধারিত নির্ণায়কের ভিত্তিতে প্রশিক্ষণার্থী, শিক্ষক ও পর্যবেক্ষক তার ফলাবর্তন পেশ করবেন এবং পাঠের ভুল ত্রুটি তুলে ধরবেন। প্রশিক্ষণার্থী শিক্ষক নির্ণায়কের ভিত্তিতে তার শিক্ষণ সম্পর্কে অনুধাবন করেন এবং কিভাবে শিক্ষণের আরও উন্নয়ন করা যায় তা বলবেন। পর্যবেক্ষক প্রশিক্ষণার্থীকে শিখন শেখানো দক্ষতার উন্নয়নের জন্য ইতিবাচক ফলাবর্তন দেবেন। পর্যবেক্ষক প্রশিক্ষণার্থী শিক্ষকের শিক্ষণ কার্যক্রমের উপর গঠনমূলক সমালোচনা করবেন। প্রশিক্ষণার্থী শিক্ষক পর্যবেক্ষকের পরামর্শ অনুসারে পরবর্তী শিখন শেখানো কার্যক্রম উন্নয়নে সম্মত হবেন। এভাবে প্রশিক্ষণার্থী শিক্ষক তার পাঠের সবল দিকগুলো চিহ্নিত করতে পারেন এবং ভুল ত্রুটি সংশোধনের সুযোগ লাভ করেন, যার ফলে পরবর্তীতে শিখন শেখানো কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হয়। পাঠোত্তর মূল্যায়ন ৯-৪। বহু নির্বাচনী প্রশ্ন ১। ফলাবর্তন কোনটির উন্নয়ন ঘটায়? ১ গ শিক্ষার্থীর। ২ কোনটির মাধ্যমে কাজ করার মানসিকতা গড়ে ওঠে? ২ ক যৌথভাবে কাজ করা। ৩ ফলাবর্তন কি ধরনের হবে? ৩ খ গঠনমূলক। সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন ১ ফলাবর্তন কি? ২ ফলাবর্তন কার্যকর করার জন্য শিক্ষকের মন্তব্য কিরূপ হবে? ৩ ফলাবর্তন প্রয়োগের মাধ্যমে কি জানা যায়? রচনামূলক প্রশ্ন ১ ফলাবর্তনের প্রয়োজনীয়তা আলোচনা করুন। ২ ফলাবর্তনের গুরুত্ব ও কার্যকর করার কৌশল ব্যাখ্যা করুন। ৩ জন হেরনের ফলাবর্তন মডেল চিত্রসহ বিবৃত করুন। পাঠ ৯-৫ শিক্ষক যোগ্যতা এবং শিক্ষাক্রম বাস্তবায়নের গুণগত মান সংরক্ষণে এর গুরুত্ব। রিসার্চ কম্পিটেন্সি অ্যান্ড ইটস ইম্পর্টেন্স ফর কোয়ালিটি ইমপ্লিমেন্টেশন অফ কারিকুলাম। উদ্দেশ্য, এ পাঠ অধ্যয়ন শেষে আপনি শিক্ষক যোগ্যতার ধারণা ব্যাখ্যা করতে পারবেন, শিক্ষক যোগ্যতার ক্ষেত্রগুলো বিবৃত করতে পারবেন, শিক্ষক যোগ্যতার ক্ষেত্রভিত্তিক পরিসর ছকের মাধ্যমে উপস্থাপন করতে পারবেন, শিক্ষক যোগ্যতা স্তরের পরিচিতি ব্যাখ্যা করে উপস্থাপন করতে পারবেন এবং স্তরভিত্তিক শিক্ষকের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবেন। শিক্ষক যোগ্যতার ধারণা। মাধ্যমিক শিক্ষার বর্তমান পটভূমিতে এ স্তরের শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণের জন্য একটি বিষয় আমাদের কাছে অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে, তা হলো এই স্তরের শিক্ষা শেষে শিক্ষার্থীর কতটুকু আচরণিক পরিবর্তন, কতটুকু জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের বিকাশ ঘটবে বলে আমরা আশা করি তা সুনির্দিষ্ট করা, অর্থাৎ শিক্ষকের যোগ্যতা শনাক্ত করা। আমাদের মনে রাখতে হবে যে মাধ্যমিক স্তর শুধুমাত্র তার বর্তমান চাহিদা মেটাবার বা বর্তমান পরিস্থিতি মোকাবেলা করার জন্যই নয়, ভবিষ্যতের জীবনে একজন প্রাপ্তবয়স্ক সুখী মানুষ এবং সমাজের একজন সক্ষম সদস্য হিসেবে ভূমিকা পালনের জন্য তাকে যথাযথ প্রস্তুতি নিতে হবে। বর্তমান যুগে যে রকম দ্রুত গতিতে আর্থসামাজিক অবস্থা ও জীবনধারার পরিবর্তন সূচিত হচ্ছে, তাতে আগামী ৩-৪ দশকে তা কোথায় গিয়ে দাঁড়াবে বা এর স্বরূপ কি হবে সে সম্পর্কে ভবিষ্যৎবাণী করা কষ্টকর। তাই আজকের দিনে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীকে এমন যোগ্যতা ও সামর্থ্য অর্জন করতে হবে যেন ভবিষ্যৎ পৃথিবীর পরিবর্তিত পরিস্থিতিতেও সে একজন সার্থক মানুষ এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে জীবনযাপন করতে পারে। এই সামর্থ্য অর্জন নিশ্চিত করার জন্য তাই অনাবশ্যক তথ্য ও তথ্য শেখার পরিবর্তে একান্ত আবশ্যকীয় কতগুলি যোগ্যতা, দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ আয়ত্তকরণে শিক্ষার্থীকে সহায়তা করতে হবে। কেননা তথ্য অতি অল্প সময়ের ব্যবধানেই পুরনো হয়ে যায় এবং ভবিষ্যৎ কাজের অনুপযোগী হয়ে পড়ে। সেজন্য আমাদের মাধ্যমিক স্তরের শিক্ষকবৃন্দকে এমন কতগুলো যোগ্যতা অর্জন করতে হবে যার উপর ভিত্তি করে তিনি আগামী দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারেন। আর এসব যোগ্যতা অর্জনের জন্য PQI 1 বা 2 প্রকল্প শিক্ষক যোগ্যতা চিহ্নিতকরণের কার্যক্রম গ্রহণ করেছে। এবার আসুন শিক্ষক যোগ্যতা বলতে কি বোঝায় তা জেনে নিই। পঠন পাঠনের মধ্য দিয়ে কোনো জ্ঞান, দক্ষতা বা দৃষ্টিভঙ্গি পরিপূর্ণভাবে আয়ত্ত করার পর শিক্ষক তার বাস্তব জীবনে প্রয়োজনের সময় তা দক্ষতার সাথে কার্যকরভাবে কাজে লাগাতে পারলে সেই জ্ঞান, দক্ষতা বা দৃষ্টিভঙ্গিকে তার একটি যোগ্যতা বলা যায়। শিক্ষক যোগ্যতার 4টি ক্ষেত্র। PQ 1-2 প্রকল্পের বিশেষজ্ঞবৃন্দ সম্মিলিতভাবে
এবং বিশেষজ্ঞ পর্যালোচনার সভা ও জাতীয় কর্মশিবিরের মাধ্যমে শিক্ষক যোগ্যতার 4টি ক্ষেত্র উদ্ভাবন করেন। এই 4টি ক্ষেত্র হলো পেশাগত বিষয় জ্ঞান, প্রফেশনাল কন্টেন্ট নলেজ, পেশাগত অনুশীলন বা প্রফেশনাল পেডাগজিক্যাল প্র্যাকটিস, শিক্ষকতা পেশায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আইসিটি ইন্টিগ্রেশন ইন টিচিং প্রফেশন, পেশাগত শিখন, নৈতিকতা ও মূল্যবোধ, প্রফেশনাল লার্নিং, এথিক্স অ্যান্ড ভ্যালুস, আইসিটি integration in teaching profession, professional pedagogical practice, professional content knowledge, professional learning, ethics and moral values. এ পেশাগত বিষয় জ্ঞান। শিক্ষণীয় বিষয় কিংবা বিষয়বস্তুর অন্তর্ভুক্ত মুখ্য তত্ত্বীয় ধারণাসমূহ অনুসন্ধান, সংশ্লিষ্ট গবেষণা উপকরণ এবং কাঠামোর উপর শিক্ষকের পরিপূর্ণ জ্ঞান, দক্ষতা ও উপলব্ধি এর আওতায় আসে। বিভিন্ন ধারণার মধ্যে যোগসূত্র গঠনে শিক্ষকের দক্ষতা ও সামর্থ্য থাকবে, যা তিনি বিভিন্ন প্রেক্ষাপটে স্থানীয় এবং বৈশ্বিক বিষয়াদির উপর শিক্ষার্থীদের গবেষণাধর্মী চিন্তন ও পারস্পরিক আলোচনা ও সমস্যা সমাধানে ব্যবহার করবেন। পেশাগত অনুশীলন। পেশাগত অনুশীলন বলতে শিক্ষক হিসেবে তার প্রয়োজনীয় গুণাবলী যেমন পাঠদান পরিকল্পনা, শিখন শেখানো এবং মূল্য যাচাই ও মূল্যায়ন পদ্ধতি যা শ্রেণীকক্ষে ব্যবহৃত হয়, শিখন শেখানো পদ্ধতি ব্যবহার করে শিখনের মান বৃদ্ধিকরণ, কার্যকর মূল্য যাচাই পদ্ধতির উদ্ভাবন ও মূল্যায়নে তার ব্যবহার। শিক্ষকতা পেশায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। শিক্ষা ব্যবস্থায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা, প্রযুক্তি উপকরণ সম্পর্কিত জ্ঞান ও দক্ষতা, শিক্ষাক্রম বাস্তবায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সমন্বয় সাধন এবং জীবনব্যাপী পেশাগত দক্ষতা উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার সম্পর্কিত শিখন শেখানো দক্ষতা এবং কর্মসমূহ। নীতিজ্ঞান ও মূল্যবোধ, ইথিক্স অ্যান্ড মোরাল ভ্যালুস, পেশাগত নৈতিক মান প্রদর্শন এবং ব্যক্তি ও সমাজ জীবনে মূল্যবোধ সম্পন্ন আচরণ প্রদর্শন করা, শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্য ও নীতি বোঝা ও কর্মে তার অনুশীলন করা। শিক্ষক যোগ্যতার ক্ষেত্রভিত্তিক উপস্থাপন। মাধ্যমিক স্তরের শিক্ষক যোগ্যতা ক্ষেত্রভিত্তিক ছকের মাধ্যমে নিচের ছকে উপস্থাপন করা হলো। ছক 1, মাধ্যমিক শিক্ষক যোগ্যতার আদর্শ মান। ক্ষেত্র: পেশাগত জ্ঞান। উপক্ষেত্র: বিষয়বস্তুর জ্ঞান। 1-2 বিষয়বস্তু ও শিক্ষণ সংক্রান্ত জ্ঞান। 1-3 শিক্ষার্থীর উন্নয়ন। 1-1 বিষয়বস্তুর জ্ঞান। 1-1 বিষয়বস্তুর উপর পরিপূর্ণ জ্ঞান প্রদর্শন করতে পারা। 1-2 বিষয় সম্পর্কে সমসাময়িক জ্ঞান অনুসন্ধান করা। 1-3 শিক্ষাক্রম সম্পর্কে জ্ঞান প্রদর্শন করা। 1-4 বিষয়বস্তু বা বিষয় এর মধ্যে আন্তঃসম্পর্ক শনাক্ত করা। 1-2 বিষয়বস্তু ও শিক্ষণ সংক্রান্ত জ্ঞান প্রয়োগ। 1-2 শিক্ষণ সংক্রান্ত বিষয় জ্ঞান সহজতরভাবে প্রয়োগ করা। 1-2 শিক্ষণ সংক্রান্ত কৌশল ও দক্ষতা অনুধাবন ও প্রয়োগ করা। 1-3 শিক্ষার্থীদের বিশ্লেষণমূলক অথবা সমালোচনামূলক চিন্তনে উৎসাহিত করা। 1-4 ভাষা দক্ষতা প্রদর্শন করা। 1-5 বৈশ্বিক সচেতনতাকে উৎসাহিত করা। 1-6 শিক্ষক নির্দেশনা শিক্ষার্থীদের জন্য সামঞ্জস্যপূর্ণ করা। 1-3 শিক্ষার্থীর উন্নয়ন। 1-3 শিক্ষার্থীদের বর্ধন ও বিকাশ সম্পর্কে শিক্ষকের জ্ঞান ও উপলব্ধি থাকা। 1-2 শিক্ষার্থীদের বিভিন্ন উন্নয়ন ও বর্ধন চিহ্নিতকরণ ও সমর্থন দেওয়া। 1-3 শিক্ষার্থীদেরকে শিক্ষা নির্দেশনা ও যত্ন প্রদান করা। 1-4 শিক্ষার্থীদের পরিপূর্ণ ব্যক্তি হিসেবে গড়ে উঠতে সাহায্য করা। 1-5 শিক্ষার্থীদের শিক্ষণ প্রক্রিয়া বিশ্লেষণ করা। 1-6 প্রতিটি শিশুকে একটি ইতিবাচক ও প্রতিপালনমূলক সম্পর্কযুক্ত পরিবেশ প্রদান করা। 1-7 লিঙ্গ সমতা ও একীভূত শিক্ষা উৎসাহিত করা। 1-8 শিক্ষার্থীদের সাথে সহানুভূতিপূর্ণ সম্পর্ক স্থাপনে সচেতনতা প্রদর্শন করা। 2 পেশাগত অনুশীলন। 2-1 শিখন শেখানো পরিকল্পনা। 2-1 পাঠ পরিকল্পনা ও শ্রেণী কার্যাবলী সংগঠিত করা। 2-2 বিভিন্ন শিখন শেখানো পদ্ধতি ব্যবহার করে শিখন কার্যাবলী বিন্যস্ত করা। 2-3 একীভূত শিখন শেখানো সামগ্রী প্রণয়ন ও সংগ্রহ করা।
2 এর 2 শিখন শেখানো। 2 এর 1 শিখন শেখানো প্রক্রিয়ায় সহায়তা দানে কার্যকর শিখন কৌশল ব্যবহার করা। উপক্ষেত্র কলা কৌশল। 2 এর 2 শিখন শেখানো কলা কৌশল। 2 এর 2 কার্যকর যোগাযোগ দক্ষতা ব্যবহার করে শিখন শেখানো প্রক্রিয়াকে ত্বরান্বিত করা। 2 এর 3 বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের কল্যাণের জন্য যথাযথ শিখন শেখানো কৌশল অনুশীলন করা। 2 এর 4 শিখন শেখানো প্রক্রিয়ায় শিক্ষার্থীদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা। 2 এর 5 বাস্তব শিক্ষা উপকরণ ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিখন শেখানো প্রক্রিয়াকে আনন্দদায়ক করা। 2 এর 3 মূল্যায়ন। 2 এর 1 কার্যকর মূল্য যাচাই পদ্ধতি ও কৌশল শনাক্ত করা। 2 এর 2 ফলপ্রসূভাবে শিক্ষার্থীদের মূল্য যাচাই করার জন্য বিভিন্ন পদ্ধতি ও কৌশল প্রয়োগ করা। 2 এর 3 মূল্য যাচাই প্রতিবেদন প্রণয়ন ও ব্যবহার করা। 2 এর 4 শিখন শেখানো প্রক্রিয়া মূল্যায়ন করা। 3 শিক্ষকতা পেশায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। 3 এর 1 শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা। 3 এর 1 শিক্ষাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারিক ক্ষেত্র কৌশল চিহ্নিত করা। 3 এর 2 তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপকরণ সম্পর্কিত জ্ঞান ও দক্ষতা। 3 এর 1 তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপকরণ ব্যবহারের মৌলিক জ্ঞান ও দক্ষতা প্রকাশ করা। 3 এর 2 যোগাযোগ প্রযুক্তি বা ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে পেশাগত যোগাযোগ, সহযোগিতা এবং সহ-সৃষ্টির দক্ষতা থাকা। 3 এর 3 শিক্ষাক্রম বাস্তবায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সমন্বয় সাধন। 3 এর 1 পাঠের বিষয়বস্তুর সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সমন্বয় সাধন করা। 3 এর 2 শিখন শেখানোয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সমন্বয় সাধন করা। 3 এর 3 মূল্যায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সমন্বয় সাধন বুঝে করতে পারা। 3 এর 4 একীভূত শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সমন্বয় সাধন করতে পারা। 3 এর 4 জীবনব্যাপী পেশাগত উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। 3 এর 1 তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে শিক্ষক পেশাগত উন্নয়নের জন্য আত্মপ্রতিফলন অনুশীলন করা। 4 পেশাগত শিখন। 4 এর 1 নৈতিকতা ও মূল্যবোধ। 4 এর 1 পেশাগত নৈতিক মান প্রদর্শন। 4 এর 2 ব্যক্তি ও সমাজ জীবনে মূল্যবোধ সম্পন্ন আচরণ প্রদর্শন করা। ক্ষেত্র পেশাগত শিখন, নৈতিকতা ও মূল্যবোধ। 4 এর 1 নৈতিকতা ও মূল্যবোধ অনুশীলন। 4 এর 2 প্রাতিষ্ঠানিক দায়-দায়িত্ব। 4 এর 1 বিদ্যালয়ের লক্ষ্য ও নীতিসমূহ অনুধাবন করা। 4 এর 2 বিদ্যালয়ের রূপকল্প, মিশনব্রত বা মিশন, সংস্কৃতি বা কালচার ও বৈশিষ্ট্যের বা ইথোস এর সাথে অভিযোজিত হওয়া। 4 এর 3 বিদ্যালয়ের রূপকল্প ও ব্রত পরিপূরণ করতে পারা। 4 এর 4 যত্নশীল ও আন্তরিকতার পূর্ণ বিদ্যালয় পরিবেশ পরিচর্যা করা। 4 এর 5 বিদ্যালয়ের রূপকল্প ব্রত পর্যালোচনায় অবদান রাখা। 4 এর 3 পেশাগত শিখন, সহযোগিতা ও নেতৃত্ব। 4 এর 1 নিজ বিদ্যালয়ের সহকর্মীদের সাথে কর্মসম্পর্ক স্থাপন করা। 4 এর 2 শিক্ষার্থীর শিক্ষা নির্দেশনা প্রদানে সহকর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র তৈরি করা। 4 এর 3 নিজ বিদ্যালয় এবং আশপাশের বিদ্যালয়ের শিক্ষকদের সাথে জ্ঞান এবং অভিজ্ঞতা বিনিময় করা। 4 এর 4 শিক্ষকের পেশাগত উন্নয়নে অবদান রাখা। 4 এর 5 বিদ্যালয়ের নেতৃত্বের দক্ষতা প্রদর্শন করা। 4 এর 6 শিক্ষকতা পেশায় নেতৃত্ব প্রদান করা। 4 এর 4 কমিউনিটি সম্পৃক্ততা। 4 এর 1 বিদ্যালয়ের বৃহত্তর কমিউনিটির সাথে মিথস্ক্রিয়ায় অংশগ্রহণ করা। 4 এর 2 শিক্ষা সম্পর্কিত কমিউনিটির পরিষেবা এবং স্বেচ্ছাসেবায় অংশগ্রহণ করা। মাধ্যমিক শিক্ষক যোগ্যতার স্তর। বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক যোগ্যতার 4 স্তরের প্রমিত মান নির্ধারণে সর্বমোট 208টি সূচক বা ইন্ডিকেটরস রুব্রিকের মাধ্যমে দেখানো হয়েছে। অর্থাৎ একজন শিক্ষকের পুরো কর্মকালকে নিচের 4টি স্তরে বিভক্ত করে স্তরভিত্তিক যোগ্যতায় প্রমিত মান চিহ্নিত করা হয়েছে। নবীন শিক্ষক, বিগিনিং টিচার; বিকাশমান শিক্ষক, ডেভেলপিং টিচার; অগ্রগামী শিক্ষক বা প্রফিসিয়েন্ট টিচার; পারদর্শী শিক্ষক বা অ্যাকমপ্লিশড টিচার।
নিচের চার্টের মাধ্যমে শিক্ষক যোগ্যতার ভিত্তিতে 4টি স্তরের শিক্ষকবৃন্দের প্রত্যাশিত যোগ্যতা নিম্নরূপ। ক. নবীন শিক্ষক। এ সকল শিক্ষক শিক্ষকতা পেশায় যোগদানকালে ভিত্তিমূলক যোগ্যতা প্রদর্শন করেন। তারা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট বা কলেজ থেকে সদ্য উত্তীর্ণ গ্রাজুয়েট। এদেরকে ধারাবাহিক পেশাগত প্রশিক্ষণ দানের মাধ্যমে কাঙ্ক্ষিত যোগ্যতা সম্পন্ন করে গড়ে তোলার দরকার। খ. বিকাশমান শিক্ষক। এ স্তরের শিক্ষকগণ কেবল পাঠদানের প্রাথমিক কৌশল প্রদর্শন করতে পারেন, কিন্তু এরা শিক্ষা প্রতিষ্ঠানের নানাবিধ কাজে এবং শিক্ষণ যোগ্যতা বাড়ানোর জন্য সিনিয়র শিক্ষক বা সহকর্মীদের উপর যথেষ্ট নির্ভরশীল থাকেন। কর্মরত শিক্ষকগণ ধারাবাহিক পেশাগত উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জনের সহায়তা দিয়ে থাকেন। গ. অগ্রসরমান শিক্ষক। এ সকল শিক্ষক কর্মক্ষেত্রে বিভিন্ন সন্তোষজনক যোগ্যতা প্রদর্শন করতে পারেন। এরা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক পেশাগত শিক্ষণ সমাজের সহযোগিতায় নিজেদের সহকর্মীদের নেতৃত্ব, পরামর্শ ও বিশেষ শিক্ষাদানের মাধ্যমে বিভিন্ন ধরনের কাঙ্ক্ষিত দক্ষতা উন্নয়নে সহায়তা করতে পারেন। ঘ. পারদর্শী বা বিশেষজ্ঞ শিক্ষক। এ স্তরের শিক্ষকগণ উচ্চ পাণ্ডিত্যসম্পন্ন শিক্ষণ যোগ্যতার অধিকারী বিধায় এরা সহকর্মীদের সকল প্রকাশ শিক্ষণ যোগ্যতা উন্নয়নে সক্রিয় সহায়তা প্রদান করতে পারেন। স্তরভিত্তিক শিক্ষকের বৈশিষ্ট্য। 4 স্তরের শিক্ষকের প্রধান বৈশিষ্ট্যগুলো একটি ছকের মাধ্যমে উপস্থাপন করা হলো। নবীন শিক্ষক, বিকাশমান শিক্ষক, অগ্রসর শিক্ষক, পারদর্শী শিক্ষক। নবীন শিক্ষক বাংলাদেশের শিক্ষকদের জন্য নৈতিক নীতিমালায় বিধৃত বিধিসমূহ অনুধাবন করেন। বিকাশমান শিক্ষক বাংলাদেশের শিক্ষকদের জন্য নৈতিক বিধিমালার সাথে সঙ্গতিপূর্ণ নৈতিক আচরণ প্রদর্শন করেন। অগ্রসর শিক্ষক বাংলাদেশের শিক্ষকদের জন্য নৈতিক নীতিমালাকে সমুন্নত রাখেন। পারদর্শী শিক্ষক বাংলাদেশের শিক্ষকদের জন্য নৈতিক নীতিমালার পালনীয়গুলো কার্যকর করায় অনুকরণীয় ভূমিকা নেন। নবীন শিক্ষক পেশাগত আচরণবিধি অনুধাবন করেন। বিকাশমান শিক্ষক পেশাগত আচরণবিধির সাথে সঙ্গতিপূর্ণ নৈতিক আচরণ প্রদর্শন করেন। অগ্রসর শিক্ষক মানসম্মত পেশাগত আচরণের পক্ষে জোর সমর্থন করেন। পারদর্শী শিক্ষক পেশাগত আচরণ বিধির নীতিসমূহ কার্যকর করায় অনুকরণীয় ভূমিকা নেন। নৈতিক বিধিমালা ও পেশাগত বিধি অনুসরণ করতে সহকর্মীদের উৎসাহিত করেন। ব্যক্তি ও সমাজ জীবনে মূল্যবোধ সম্পন্ন আচরণ করেন। সকল শিক্ষক। নবীন শিক্ষক একজন শিক্ষক হিসেবে মূল্যবোধ সম্পন্ন আচরণের গুরুত্ব উপলব্ধি করেন। বিকাশমান শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে বিভিন্ন কর্মকাণ্ডে মূল্যবোধ সম্পন্ন আচরণ করেন। অগ্রসর শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানে ও শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে মূল্যবোধ সম্পন্ন আচরণ প্রদর্শনে অন্যকে উদ্বুদ্ধ করেন। পারদর্শী শিক্ষক সমাজের অনুকরণীয় মূল্যবোধ সম্পন্ন আচরণ প্রদর্শন করেন। পাঠোত্তর মূল্যায়ন 9-5। বহুনির্বাচনী প্রশ্ন 1। শিক্ষক যোগ্যতার ক্ষেত্র কোনটি? 1 গ. পেশাগত বিষয়জ্ঞান। 2. পেশাগত অনুশীলনের সুনির্দিষ্ট যোগ্যতা কয়টি? 2 গ. 12টি। সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন 1। শিক্ষক যোগ্যতা কাকে বলে? 2. পেশাগত অনুশীলন বলতে কি বোঝায়? 3. বিষয়জ্ঞানের সুনির্দিষ্ট যোগ্যতা 4টি কি কি? 4. রুব্রিকের কি উপস্থাপন করা হয়েছে? রচনামূলক প্রশ্ন 1। শিক্ষক যোগ্যতার ধারণা ও ক্ষেত্রগুলো ব্যাখ্যা করুন। 2. প্রাথমিক শিক্ষক যোগ্যতার বিষয়জ্ঞান ও পেশাগত অনুশীলনের বিবরণ দিন। 3. মাধ্যমিক শিক্ষক যোগ্যতার স্তর এবং স্তরভিত্তিক শিক্ষক যোগ্যতার বৈশিষ্ট্য উল্লেখ করুন। গ্রন্থপঞ্জি। Thanks for patient listening. Wish you all the best.